যুদ্ধ সংঘাতের ফলে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে বিশ্ব। প্রধান উপদেষ্টার মন্তব্য, বললেন মানুষের স্বার্থপরতা বড় দুর্যোগ বয়ে আনবে। বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় প্রকাশের দাবি নেতাদের। জনগণের অংশগ্রহণ ছাড়াই নির্বাচনের মামলায় আবারও 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা। মামলায় নতুন ধারা যোগ। বাড়ছে ডেঙ্গু করোনার বিস্তার। বেশি ঝুঁকিতে দ্বিতীয়বার আক্রান্তরা। জ্বর 3 দিনের বেশি থাকলে দ্রুত টেস্টের পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। এতে বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে। নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পৃথিবীকে বদলে দিতে সকল জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, স্বার্থপরতা ভুল পথে হাঁটা বড় দুর্যোগ বয়ে আনবে। গতকাল সাভারে সামাজিক ব্যবসা দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, স্বাবলম্বী হওয়ার উপায় সামাজিক ব্যবসা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজিত 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গ্রামীণ কোলেডোনিয়ান কলেজ অব নার্সিং এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসা নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. They moved the country from extreme darkness to the bright light. And that's the young people. তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরু করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। A social business nursing college. Suddenly it becomes very powerful. And suddenly others become interested and want to be associated with it. And it becomes an important institution by itself. Just one little idea, that's all. There are many, many, many nursing colleges around the world. But this one is a special. And it could be done in thousands of it. It makes economic sense. স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসা শুধুমাত্র যে দারিদ্র্য বিমোচনের কথা বলে তা কিন্তু নয়। এই সামাজিক ব্যবসা বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন একটি ধারণার উদ্ভাবন করেছে যে ধারণার মাধ্যমে সংঘাতের পথ পরিহারের কথাও বলে। সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে এর বিপরীতে সামাজিক ব্যবসার মাধ্যমে ঐক্যবদ্ধতাই প্রমাণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জিরাবো, সাভার, ঢাকা। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। অচিরেই দুইটি রাজনৈতিক দলের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে চীন সফর থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া এই সফরে কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণী ফোরাম ও বিদেশ বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ফখরুল। বলেন, এই সফর বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বৈশ্বিক রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটি। কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 23 জুন চীন সফরে যায় বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। যেমন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান তিনি। বলেন, বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। দলটি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এছাড়া জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তী সরকার। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 16 বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি করার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার 16 বছরে গণতন্ত্রের মতো দেশের শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের শিক্ষা খাতে অগ্রাধিকার দিতে হবে বলেও মনে করেন তিনি। রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক। রাষ্ট্রদ্রোহী মামলায় এবার 4 দিনের রিমান্ডে সাবেক সিসি AKM নুরুল হুদা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত হয়েছে। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হলে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে নুরুল হুদার রিমান্ড মঞ্জুর করা হয়। রিপোর্ট ফরুক বাবুর। 2018 সালের সংসদ নির্বাচন ভোট গ্রহণের আগের রাতেই অনুষ্ঠিত হয়েছে, এমন অভিযোগ গোড়া থেকেই করে আসছে বিএনপি। এই অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানায় করা মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সিএসি KM নুরুল হুদাকে। প্রথম দফার 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুর 2টার দিকে নুরুল হুদাকে ডিবি কার্যালয় থেকে আনা হয় CMM আদালতে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ নুরুল হুদাকে ফের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের পর তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ না করা বিতর্কিত নির্বাচনের নেপথ্যে কারা ছিল তা জানতেই সাবেক সিএসি নুরুল হুদাকে রিমান্ডে নেওয়া হয়েছে জানালেন আইনজীবীরা। এবং সারা বাংলাদেশে তিনি যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি SP সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এদিকে মামলায় নতুন ধারা যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন। যেহেতু 3টা ধারা সংযোজন করলেন, এ জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে।
এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। এই মামলায় 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সিএসি কাজী হাবিবুল আওয়ালও রিমান্ডে আছেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন, ডেঙ্গুতে মারা গেছে আরও 2 জন। এদিকে ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, তাই সাধারণ জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জটিলতা এড়াতে শরীরে জ্বর থাকা অবস্থায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। দেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলে এই রোগ মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রোগ তত্ত্ববিদরা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 7 দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2217 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন 285 জন, আর ঢাকা উত্তর সিটিতে 190 জন। মৃত্যু হয়েছে 9 জনের। রোগতত্ত্ববিদেরা বলছেন, বছরের এই সময়টাতে সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি বাড়ে, একই সাথে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। অনেকেই অবহেলা করে চিকিৎসা নিতে দেরি করেন, আর এতেই বাড়ে শারীরিক ক্ষতির ঝুঁকি। আমরা কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দেখছি, সেটা কিন্তু বাড়ছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে তার গুরুতর অসুস্থ না, কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। বয়স বেশি যাদের আছে, তাকে যদি হাসপাতালে না রাখেন, ও কিন্তু রুজি রোজগারের জন্য কাজ করতে থাকবে, ঘরের বাইরে গিয়ে কাজকর্ম করবে, কারণ সে তো অত গুরুতর অসুস্থ না। উনি যখন কাজ করতে হঠাৎ করে তার বাসায় রাতে ঘুমের মধ্যে কিংবা কর্মস্থলে হঠাৎ করে তারা মাথা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তখন তাকে শেষ মুহূর্তে হাসপাতালে আনলে হয়তো তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ডেঙ্গুর 4টি উপধরনের মধ্যে কোনো ব্যক্তি যদি আলাদা ধরনে পরপর 2বার আক্রান্ত হন, তাতে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে। ডেঙ্গুর তো 4টা উপধরন আছে, 4টা সেরোটাইপ বলি আমরা। গত বছর যেইটা বেশি ছিল সেরোটাইপ নাম্বার 2 নম্বর। এখন যদি 2-এর বাইরে অন্যটা বেশি দেখা যায়, তাহলে কিন্তু আগে যারা 2তে আক্রান্ত হয়েছেন তারা আরেকটা দিয়ে আক্রান্ত হলেন, 3 বা 4 বা 1 দিয়ে যদি তার আক্রান্ত হন, তার শরীরের শারীরিক যে ক্ষতিটা অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে, গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। ডেঙ্গু পরীক্ষা দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার তাগিদ দেন এই রোগতত্ত্ববিদ। জেলা হাসপাতালে রাখা যায়, তাহলে সে আর গুরুতর হয়ে ঢাকা আসতে হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা রাজধানীর স্বামীবাগ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যায়। পদাবলী, কীর্তন, ধর্মীয় নাটক সহ নানা আয়োজন দিয়ে 9 দিন ব্যাপী এই উৎসব উল্টো রথের মধ্য দিয়ে 5 জুলাই শেষ হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের অনুগ্রহেই মানুষের মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা দেশের মতো রাজধানীতেও রথযাত্রার এর আয়োজন ছিল বর্ণাঢ্য। শুক্রবার দুপুর থেকেই রাজধানীর স্বামীবাগে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন কৃষ্ণ ভক্তরা। জগন্নাথ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, দেশের মঙ্গল ফিরে আসুক, এই তো কামনা করি। এই আর কি, তোর জগন্নাথ ভালো রাখুক, সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারি, বিপদ মুক্ত জানি হই, দেশে জানি সব ফিরে আসে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, জগন্নাথ দেব যেন এই পরিস্থিতি ভালো করে দেয়। 3টা রথ, বলদেবের রথ আগে, সুভদ্রা রথ মাঝখানে, জগন্নাথের রথ পেছনে। তাই সকল ভক্তরা সম্মিলিতভাবে আমরা এই স্বামীবাগ থেকে এই ভগবানের রথকে আমরা পথে টেনে টেনে সেই ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাব। দুপুরের পর থেকেই শুরু হয় রথযাত্রা। কীর্তন, পদাবলী, ভক্তি সঙ্গীতে শুরু হয় শোভাযাত্রা। স্বামীবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা, মতিঝিল, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, দোয়েল চত্বর, শহীদ মিনারের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পর্যন্ত অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। এই রথযাত্রার অনেক মাহাত্ম্য আছে। যারা রথের দড়ি ধরে টান দেয় তাদের পুনর্জন্ম হয় না, এবং রথের পরই যদি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাজকে দেখেন তাদেরও পুনর্জন্ম হয় না। সারা বিশ্বের কল্যাণের জন্য জগন্নাথ যেন সকলকে কৃপা করেন, সকলকে ভালো রাখেন।
আগামী 5 জুলাই একই পথে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকার বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কাজ করছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকা জেলার ধামরাই বাজারের রথ খোলা এলাকায় রথ মেলা উৎসবের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন। উৎসব কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে এ সময় ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা, উপজেলা ও মেলা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 4 জুলাই রথটিকে গোফনগর মন্দির এলাকা থেকে টেনে পুনরায় মাধববাড়ি এলাকায় নিয়ে যাওয়া হবে, যা উল্টো রথ নামে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের রথ উৎসবের পূজার আনুষ্ঠানিকতা 9 দিনের হলেও মেলা চলে প্রায় মাসব্যাপী। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা হয়েছে খুলনার দৌলতপুরে। বিকেলে পাবলা বণিকপাড়ায় রথযাত্রার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে মানিকগঞ্জে। দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি বের হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী পুরুষ। রথযাত্রা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রীতা। সনাতনী রীতি অনুযায়ী 8 দিন ব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে সিলেটে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হয় রথযাত্রার। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব হয়েছে ময়মনসিংহে। বিকেলে ইসকনের উদ্যোগে নগরীর জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে রশি টেনে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা উৎসব শুরু হয়েছে রাঙামাটির বিভিন্ন মন্দিরেও। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আয়ের উৎস হিসেবে স্থানীয়দের স্বপ্ন দেখাচ্ছে অযত্নে বেড়ে ওঠা কচুরিপানা। রপ্তানিযোগ্য পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। কাঁচামাল হিসেবেও রপ্তানি হচ্ছে বিশ্বের 25টি দেশে। পিরোজপুর প্রতিনিধি কুমার শুভ রায়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কচুরিপানার গ্রাম হিসেবে বেশ পরিচিত পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালীর সোনাপুর গ্রামটি। নদী আর বিলে মাইলের পর মাইল দিগন্ত জুড়ে বিস্তৃত কচুরিপানা। এই এলাকার নিম্নবিত্তদের কাছে আয়ের এক অন্যতম উৎস এখন অবহেলিত কচুরিপানা। সব বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও তাদের পড়াশোনার খরচ জোগাতে সহযোগী পেশা হিসেবে বেছে নিচ্ছেন এটি। সকাল হলেই ছোট ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়েন তারা কচুরিপানা সংগ্রহে। শুধু নামমাত্র খরচে সংগ্রহ করা হচ্ছে এগুলো। এলাকার শতকরা 95টি পরিবার যুক্ত আছে এর সাথে। বাদ যাননি গৃহবধূরাও। গ্রামবাসীরা শোনা পরে আমরা ওটা কাটি কাটার পর শুকিয়ে ঠিক আছে 50 টাকা কেজিতে আমরা আলমগীর মাধ্যমে বিক্রি করি। কলেজে অনেক বই খাতা লাগে, এসব মনে করেন যে আমার অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। মাসে ধরেন 6000-7000 টাকা করা যায়। এই অঞ্চলের মানুষ অনেক দরিদ্র, সেক্ষেত্রে তারা কচুরিপানা কাটে এটা বাবার কাছে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে সারা বছর জুড়ে। কাটার পর প্রসেস করে শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়। এরপরই বিক্রি। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। এ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুলের ঝুড়ি, পাপোশ, ফুলদানি, ম্যাট্রেস সহ বিভিন্ন ধরনের গৃহসজ্জার সামগ্রী। অনেকটা বিনা পুঁজিতে স্বাবলম্বী হচ্ছেন এলাকাবাসী। প্রথম অবস্থায় যেমন এই কচুরিপানা শুরু হয়েছে, অনেকেই হাসছে যে কচুরিপানা এইটা কিনবে আর এইটা কাটতে কয়। সরকার সেরকম কোনো একটা আমাদের সুযোগ করে দিত, আমাদের অঞ্চলে যদি একটা শিল্প কারখানা তৈরি করে দিত, যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো, তাইলে আমার এই ব্যবসা যদি অন্তত ভ্যান গাড়ি আসতে পারতো আমার এই গুদাম পর্যন্ত, তাইলে এই যারা কচুরিগুলো কাটে তারা অন্তত ভ্যানে করে নিয়ে আসতো আমার গুদামে। তাতে অন্তত আমার এই কচুরিপানা কেনায় বা তাদের বিক্রয় করায় অনেক সুবিধা হইতো। এটিকে ব্যবসা হিসেবে গড়ে তুলতে দ্রুত ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি ব্যবসা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ।
অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে এক বিবৃতিতে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়ে একথা জানান তিনি। জয়সওয়াল বলেন, গঙ্গা নদী সহ প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে আলোচনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া রয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলোর প্রতি কিভাবে ভারতের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে রাজ্য সরকার এবং তাদের প্রতিনিধিদের সাথে পরামর্শ সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ। ভারত ও বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞদের প্রস্তুতির মধ্যেই এমন মন্তব্য করলেন জয়সওয়াল। 19 জুন চীন ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের যেসব বিষয় ভারতের উপর প্রভাব ফেলতে পারে সেই ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। 2 সপ্তাহের মধ্যে গাজায় সামরিক অভিযান বন্ধে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে 24 ঘণ্টায় অন্তত 72 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা হয়েছে আব্রাহাম চুক্তির ওপর ভর করে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে হামাস নেতাদের নির্বাসনে পাঠিয়ে মিশর, আরব আমিরাত সহ 4টি আরব রাষ্ট্রকে গাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। মুক্তি দিতে হবে হামাসের হাতে থাকা ইসরায়েলের অন্তত 50 জিম্মিকে। ধারণা করা হচ্ছে অন্তত 20 জন এখনও জীবিত আছে। 2020 সালে আব্রাহাম চুক্তির উপর ভর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এদিকে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ ছাড়াও গাজায় বিমান হামলা আর গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী। এতে শুক্রবার সকাল পর্যন্ত নিহতদের বেশিরভাগই ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ নিয়ে গত 4 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ত্রাণ কেন্দ্রের বাইরে অন্তত 549 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত 4000-এরও বেশি। এবারে খেলার সংবাদ। আগামী অক্টোবরের মধ্যেই বিসিবি নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনের আগেই গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব বলে মনে করেন তিনি। শুক্রবার ময়মনসিংহ এমটিবি বিভাগ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এবার বিভিন্ন বিভাগে টুর্নামেন্টের আয়োজন করছে টেনিস ফেডারেশন। এবার প্রথমবারের মতো টেনিস হচ্ছে ময়মনসিংহে। নারী ও পুরুষ মিলিয়ে এই বিভাগ থেকে 337 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। 27 জুন থেকে 8 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 4 জুলাই। তবে এই বিভাগের টুর্নামেন্টটি যৌথভাবে ঢাকা ও ময়মনসিংহে আয়োজন করা হচ্ছে। গ্রুপ ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ঢাকায়, এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে ময়মনসিংহে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আসিফ মাহমুদ জানান, খেলাধুলাকে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে যুক্ত করতে চান তিনি। ক্রিকেটের মিনি বিসিবির কনসেপ্টের মতো অন্যান্য ফেডারেশনেও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মতো কোনো দেখছি না আমরা, তবে তারপর আমরা আইসিসির সাথে কথা বলবো যে তখনকার পরিস্থিতি বা এখন তার অক্টোবরের কথা আমি বলতে পারবো না যে কী পরিস্থিতি হয়, তবে যথাসময়ে নির্বাচন করার যেতে পারে আর কি। যারা ক্রিকেটে কন্ট্রিবিউট করছেন তাদের ক্ষতি করে কোনো ধরনের পরিবর্তন আনা ঠিক হবে না এবং প্রপার স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে একটা প্রপার জায়গায় এসে আমরা একটা প্রসেস মানে কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়ে গঠনতন্ত্রটা সংস্কার করার কথা বলছি। যে ডিরেক্টর ইলেক্টেড হয়ে আসছে তাকে তো আমি পরিবর্তন করতে পারি না। এনএসসি 2 জন ডিরেক্টর মনোনয়ন দেওয়ার এনএসসির নিয়ম আছে, তবে যে ইলেক্টেড হয়ে আসছে তাকে চেঞ্জ করা তো এটা আনকনস্টিটিউশনাল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুদ্ধ সংঘাতের ফলে এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে বিশ্ব। প্রধান উপদেষ্টার মন্তব্য, বললেন মানুষের স্বার্থপরতা বড় দুর্যোগ বয়ে আনবে। বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয় প্রকাশের দাবি নেতাদের। জনগণের অংশগ্রহণ ছাড়াই নির্বাচনের মামলায় আবারও 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা। মামলায় নতুন ধারা যোগ।
বাড়ছে ডেঙ্গু করোনার বিস্তার, বেশি ঝুঁকিতে দ্বিতীয়বার আক্রান্তরা। জ্বর 3 দিনের বেশি থাকলে দ্রুত টেস্টের পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।